আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙ ক্লাস 10-এর 8 নম্বর অধ্যায় আছে। আজকে আমরা লম্ববৃত্তাকার চোঙের বিভিন্ন অংশের পরিমাপ করার পদ্ধতিগুলি শিখব। তার আগে আমরা দেখি লম্ববৃত্তাকার চোঙ কোনগুলোকে বলা হয়। আমার হাতে একটি কলমদানি আছে। এই কলমদানিটি একটি লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ। তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে এই ধরনের বহু জিনিসই আমাদের আশপাশে ছড়ানো আছে। এই ধরনের ঘনবস্তুগুলোকে আমরা লম্ববৃত্তাকার চোঙ বলি। কি বিশেষ বৈশিষ্ট্য আছে এর মধ্যে? নিচে একটি বৃত্তাকার তল আছে এবং উপরে একদম একই পরিমাপের অর্থাৎ সর্বসম একই তল আছে। নিচে একটি বৃত্তাকার তল আছে এবং উপরেও একই মাপের বা সর্বসম বৃত্তাকার তল আছে এবং একটি বস্তুটির একটি নির্দিষ্ট উচ্চতা আছে। এই ধরনের ঘনবস্তুকে আমরা বলি হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এরকম বহু উদাহরণ আমরা দিতে পারি। বহু বোতল এই টাইপের থাকে। যদি আমরা অনেক সময় বোতলের মুখটা একটু নরম থাকে, যেমন আমার হাতে একটু বোতল আছে, বোতলের যদি আমরা এইটুকু অংশ বাদ দেই, এইটুকু অংশ বাদ দিই, তাহলে এইটুকু অংশ দেখতে এটা একটা লম্ববৃত্তাকার চোঙ। কলের পাইপ, যে কোনো জলের পাইপগুলো, সেগুলো লম্ববৃত্তাকার চোঙ হয়। বা এটাও একটা লম্ববৃত্তাকার চোঙ। তো আশা করি তোমরা তোমাদের আশপাশের বিভিন্ন জিনিসের মধ্যে লম্ববৃত্তাকার চোঙ খুঁজে পাবে। এখন আমরা দেখি ছবিতে। এখানে আমরা দুটো ছবি এঁকেছি। এই ছবিটা তো অবশ্যই এই যে উদাহরণটা আমি বললাম তার মতো দেখতে, কিন্তু এখানেও দুটি বৃত্তাকার তল আছে এবং একটি নির্দিষ্ট উচ্চতাও আছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা চোঙাকৃতি বস্তু হলেও এটাকে লম্ব বৃত্তাকার চোঙ আমি বলবো না। লম্ব বৃত্তাকার চোঙ বলতে আমরা এটাকেই বুঝবো। এই ধরনের বস্তুকে আমরা লম্ব বৃত্তাকার চোঙ বলবো না। এটাকে আমরা শুধুমাত্র চোঙ বলতে পারি, কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ বলতে আমরা এটাকেই বুঝবো। তো আমাদের সিলেবাসে লম্ব বৃত্তাকার চোঙই পড়তে হবে। সেই কারণে অন্য ধরনের চোঙ নিয়ে আমাদের আলোচনার এইখানে বিশেষ কোনো প্রয়োজন নেই। সেই কারণে আমি এই ছবিটাকে মুছে দিচ্ছি। প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। তো এটা যদি লম্ববৃত্তাকার চোঙ হয় তাহলে তার পার্শ্বতল বা বক্রতল বলতে আমরা এই তলটাকে বুঝবো। তো এর ক্ষেত্রফল কত হবে কিভাবে বের করবো? আচ্ছা, আমরা যদি এই তলটাকে এইভাবে কাগজ দিয়ে মুড়ে দিই, এইভাবে আমি কাগজ দিয়ে মুড়ে দিলাম, তাহলে এই চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে আমরা বলতেই পারি এই কাগজটির ক্ষেত্রফল, যা কিনা দেখতে একটি আয়তক্ষেত্রের মতো। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলেই এই চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করা হয়ে যাবে। এখন এই দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাহলে এই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ যদি আমি গুণ করি তাহলে পরে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ চোঙের বক্রতলের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্যটা আমরা যদি লক্ষ্য করি, এই দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি চোঙের যে বৃত্তাকার তল আছে সেই বৃত্তাকার তলের পরিধির সঙ্গে সমান হচ্ছে। ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য সেটা বৃত্তাকার তলের পরিধির সঙ্গে সমান। তাহলে এখানে যে তলটা আছে তার ব্যাসার্ধ, আমরা এখানে লক্ষ্য করি যে এখানে বেশ সুন্দরভাবে এটা কেন্দ্র, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তটা, এই বৃত্তাকার তলের ব্যাসার্ধ যদি আমি r ধরে নিই তাহলে আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তার মানে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা আমার দাঁড়ালো কত? 2πr। এখান থেকে এতটুকু দৈর্ঘ্য দাঁড়ালো আমার 2πr। আর এখানে আমাদের এটার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে দৈর্ঘ্য গুণন প্রস্থ করতে হবে। আর এই প্রস্থটাকে আমি যদি, এই প্রস্থ বলতে এই প্রস্থটাকে বোঝাচ্ছি, মানে এই উচ্চতাটাকে বোঝাচ্ছে, চোঙের ক্ষেত্রে এই উচ্চতাটাকে বোঝাচ্ছে, সেটাকে যদি আমি h দিয়ে ডিনোট করি, অর্থাৎ এই চোঙের ব্যাসার্ধটা, এই চোঙের বৃত্তাকার তলের ব্যাসার্ধ যদি আমি r ধরি, এই জায়গাটা বা এই জায়গাটা একই মাপ হবে, আর এই চোঙের উচ্চতাকে যদি আমি h ধরি, তাহলে এই চোঙটাকে আমি যদি একটা কাগজ দিয়ে মুড়ে দিই তাহলে যেটা কিনা অ্যাকচুয়ালি একটা আয়তক্ষেত্রকে বোঝাবে, তার দৈর্ঘ্য হবে এই বৃত্তের পরিধির সঙ্গে সমান অর্থাৎ 2πr এবং প্রস্থ হবে এই চোঙের উচ্চতার সঙ্গে সমান, যা কিনা h।
তাহলে লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল যা কিনা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এবং সেই দৈর্ঘ্যের মাপ হচ্ছে কত 2 পাই r, আর প্রস্থের মাপ হচ্ছে চোঙের উচ্চতা অর্থাৎ h। লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই r h। যেহেতু ক্ষেত্রফল সেই কারণে আমরা এখানে বর্গ একক কথা লিখব। তাহলে এখানে আমরা মনে রাখবো যে r চোঙের ভূমিতলের ব্যাসার্ধ এবং h হচ্ছে চোঙের উচ্চতা। ব্যাসার্ধ এবং উচ্চতার সাপেক্ষে আমরা লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে শিখলাম। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতল বা বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র দাঁড়ালো 2 পাই r h বর্গ একক। ক্ষেত্রফল যেহেতু সেজন্য এককের আগে বর্গ দিই। এবার আমরা যদি লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে চাই, সমগ্রতল বলতে পার্শ্বতলটা তো থাকলোই, এই উপরের তলটা এবং নিচের তলটা। তো উপরের তল আর নিচের তল দুটোই হচ্ছে এক একটা বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই r স্কয়ার, যদি ব্যাসার্ধ r ধরি। এখানে আমরা ব্যাসার্ধ r ই ধরে নিচ্ছি। তো সেই হিসেবে আমাদের উপরের আর নিচের দুটো বৃত্তের ক্ষেত্রফল 2 পাই r স্কয়ার। একটা বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কয়ার, এখানে দুটো বৃত্ত আছে সেজন্য 2 পাই r স্কয়ার, প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা ছিল ওটা তো থাকবে 2 পাই r h। এখান থেকে আমরা যদি 2 পাই r কমন নেই তাহলে r প্লাস h, এখানে r থাকে, একটা r থাকে, একটা r কমন চলে গেল, 2 পাই তো কমন গেল, এখানে 2 পাই কমন গেল, r কমন গেল, h থাকলো 2 পাই r ইনটু r প্লাস h বর্গ একক। সমগ্রতলের লম্ব বৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা এই আকারেই সাধারণত মুখস্থ রাখি। এই আকারেও আমরা লিখতে পারি, কিন্তু সাধারণত আমরা এই আকারে মুখস্থ রাখি 2 পাই r ইনটু r প্লাস h বর্গ একক। 2 পাই r ইনটু r প্লাস h বর্গ একক। এখন আমরা লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র বের করব। লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বের করার জন্য আমরা যে সূত্রটার সাহায্য নেব সেটা হচ্ছে আয়তঘন। আয়তঘন বা সমকোণী চৌকোণ, যেটা তোমরা আগে পড়েছো, আয়তঘন বা সমকোণী চৌকোণ তার আয়তনের সূত্র আমরা জানি। আয়তঘন বা যে কোনো বাক্স, আমাদের বাড়িতে বিভিন্ন টাইপের বাক্স থাকে, সেগুলো সবই যার একটি নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে তাকে আমরা বলি হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌকোণ। আমরা জানি সমকোণী চৌকোণের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এবার এটার সাহায্য নিয়ে আমরা এখন কিভাবে দেখো একটি চোঙের আয়তন বের করতে পারি। এই ক্ষেত্রে আমি একটা বিশেষ টাইপের চোঙের উদাহরণ তোমাদের ইমাজিন করতে বললাম। তোমরা ভেবে নাও যে একটা তোমার কাছে, তোমার জন্মদিনে তুমি একটা কেক নিয়ে আসছো যেটা চোঙ আকৃতি। তোমরা যে গোল টাইপের যদি কেক নিয়ে আসো, গোল টাইপের কেক, অনেক কেক থাকে, বেশিরভাগ কেকই বলতে গেলে গোল টাইপেরই হয়। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো ওই কেকগুলো কিন্তু চোঙ আকৃতি হবে। যদি উপরে আর নিচের তল দুটি সর্বসম হয় তাহলে ওটা একদম সম্পূর্ণভাবে একটা লম্ব বৃত্তাকার চোঙই থাকে। এবার ওই ধরনের একটা কেক এনে তুমি একদম সোজাসুজি মাঝ বরাবর যদি কেটে দাও তাহলে 2 টুকরা হয়ে যাবে। তারপর আবার যদি এই পাশ থেকে কেটে দাও তাহলে 4 টুকরা হয়ে যাবে। তারপর এই কোণাগুনি কেটে দাও 6 টুকরা হয়ে যাবে, এবং এই কোণাগুনি কেটে দাও 8 টুকরা হয়ে যাবে। তাহলে আমি তোমাকে একটা বললাম, তোমার একটা লম্ব বৃত্তাকার চোঙ আকৃতির একটা কেক নিয়ে আসলে সেই কেকটিকে তুমি এমন ভাবে কাটলে যাতে তুমি কয়টা টুকরো পাচ্ছ, টোটাল 8টা টুকরো পাচ্ছ। এই 8টা টুকরোকে যদি তুমি পরপর, এই 8টা টুকরোকে তুমি যদি পরপর সাজাও তাহলে দেখতে পাবে তুমি এই ধরনের, তুমি যদি পরপর এই 8টা টুকরোকে, এখানে 8টা টুকরোকে তুমি যদি পরপর টেবিলের উপরে সাজাও তাহলে দেখবে এরকম ধরনের একটি ঘনবস্তু তৈরি হবে। এরকম ধরনের বলতে তুমি যখন এই ছবিতে যদি সম্পূর্ণভাবে না বুঝে যায়, যখন তুমি প্র্যাকটিক্যালি করবে তখন তুমি পরিষ্কার বুঝতে পারবে যে এটা সাজানোর পর দেখতে একটা আয়তঘনাকার বস্তুর মতো হয়ে গেছে। এই যে প্রথম টুকরোটা কেকের, দ্বিতীয় টুকরোটা এখানে আছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, অর্থাৎ 8টা টুকরোকে পরপর একটা, তারপরে আরেকটা, তারপরে একটা, আরেকটা, এভাবে করে 8টা টুকরোকে পরপর সাজালে পরে যে বিশেষ আকৃতিটা তৈরি হচ্ছে দেখা যাবে সেটা একটা আয়তঘনের মতো আকৃতি ধারণ করবে। এবার আয়তঘনের ক্ষেত্রে আমরা জানি তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে পরে আমাদের কি হয়, আয়তন বেড়ে যায়। তাহলে পরে এখানেও আমরা যে কেকটা নিয়ে এসেছিলাম তার ব্যাসার্ধ যদি আমি r ধরে নিই তাহলে ওই কেকের যে কোনো তলের পরিধি হচ্ছে 2 পাই r, যে উপরের তল বা নিচের তল যেটার কথা আমি চিন্তা করি না, তার তলের যে ক্ষেত্রফল পুরোটা হচ্ছে 2 পাই r। তাহলে এখানে যে আমরা পরপর সাজালাম, এখানে
ওই 8টা টুকরোকে সাজানো হয়েছে, 8টা টুকরোটাকে সাজানোতে টোটাল যে দৈর্ঘ্যটা আসলো, এখানে পরপর 8টা টুকরো সাজানো আছে, কিন্তু ভালো করে যদি লক্ষ্য করো এই নিচের যে দৈর্ঘ্যটা 1টা 2টা 3টা 4টা মিলে কিন্তু এক পাশে থাকছে, এক পাশে এই 4টা টুকরো এভাবে আছে অর্থাৎ, আর এই 4টা টুকরো এখানে ঢুকানো আছে, তার ফলে আয়তঘনের মতো দেখতে হয়েছে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে দৈর্ঘ্যটা, এইটুকু দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কিন্তু সম্পূর্ণ কেকের অর্ধেক দৈর্ঘ্য। সম্পূর্ণ কেকের দৈর্ঘ্য বলতে সম্পূর্ণ কেকের যে তলের যে পরিধি অর্থাৎ 2πr, আমি যদি ধরে নিই যে কেকের উপরিতলের পরিধি 2πr, সেই 2πr এর অর্ধেক অর্থাৎ পাইয়ার দৈর্ঘ্যটাই কিন্তু এই পাশে থাকবে, আবার পাইয়ার দৈর্ঘ্য এই পাশে থাকবে, অর্থাৎ যে কোনো এক পাশের দৈর্ঘ্য কিন্তু পাইয়ার হবে। আর কেকটাকে এইভাবে সাজানো হচ্ছে একটার পর একটা, তাহলে তার যে প্রস্থ, কেকের যে প্রস্থ, সেটা তো তোমার আরই হবে, অর্থাৎ ওই তলের যে কেকটাকে আমি 8 টুকরা করার ফলে, কেকটাকে যখন আমি 8 টুকরা করে ফেলবো, তার যে প্রস্থটা বেরোয় আসবে সেটা কিন্তু ওই কেকের যে ব্যাসার্ধ ছিল, মানে তলের যে ব্যাসার্ধ ছিল আর তার সঙ্গে সমান হবে। আর কেকের উচ্চতা, সেটাকে যদি আমি এইচ ধরি, তো কেকের উচ্চতা অপরিবর্তিত থাকবে, সেটা এইচই থাকবে। অর্থাৎ এটা, অর্থাৎ কেকগুলোকে আমি যদি পরপর সাজাই, তাহলে যে আয়তঘনের মতো বস্তুটি, আয়তঘন সাজানো হলে আয়তঘন, এটা এখানে এই রেখাগুলো একটুখানি আমাদের বক্ররেখা আছে ঠিকই, কিন্তু এটাকে আমরা আয়তঘন হিসেবেই ধরবো। কারণ আমরা যদি এইগুলোকে যদি অসংখ্য টুকরো করি, 8টা টুকরো করতে যদি আমি অনেক বেশি টুকরো করি, তাহলে কিন্তু এটা বলতে গেলে প্রায় একটা সরলরেখাই হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখানে আমি বোঝার সুবিধাতে মাত্র 8টা টুকরো করলাম। যদি 16টা টুকরো করা হয়, 32টা টুকরো করা হয়, তাহলে এই বক্ররেখাগুলো প্রায় থাকবেই না বলতে গেলে চলে, এগুলো এই সম্পূর্ণ রেখাটা একটা সরল রেখায় পরিণত হবে। সেই কারণে এই বস্তুটাকে আমরা পুরোপুরি একটা ঘনবস্তু হিসেবেই ধরবো, এবং সেই ক্ষেত্রে এই ঘনবস্তুটির আকৃতি একটি আয়তঘনের মতো হবে, এবং যার দৈর্ঘ্য হবে পাইয়ার, প্রস্থ হবে আর, উচ্চতা হবে এইচ। অর্থাৎ তাহলে আয়তন দাঁড়াবে দৈর্ঘ্য যেটা কিনা পাইয়ার, প্রস্থ যেটা আর, উচ্চতা এইচ, এই গুণ করলে দাঁড়াচ্ছে পাই আর স্কয়ার এইচ। অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের আয়তনকে অনেক সময় ঘনফলও বলা হয়, পাই আর স্কয়ার এইচ, এবং এটার একক লেখার সময় আমরা লিখব ঘন একক। তো এই বিশেষ পদ্ধতিতে আমরা কি করতে পারি, খুব সহজেই আয়তঘনের আয়তন যে পাই আর স্কয়ার এইচ কিভাবে হয় তা আমরা সহজেই এই কেকের মাধ্যমে আমরা বুঝতে পারি। সেই কারণে এটাকে আমি আমার মতো করে নাম দিয়েছি কেক কিউব। নেক্সট আমরা করব ফাঁপা চোঙের ভিতরে বাইরের বক্রতলের মোট ক্ষেত্রফল। আমার কাছে যদি আরেকটু মোটা পাইপ থাকতো হয়তো বুঝতে বেশি সুবিধা হতো, কিন্তু এটা দিয়েও অনেকটা বোঝা যাবে। এই পাইপটা একটু মোটা হতে পারে, এই পাইপটাকে আমরা একটা ফাঁপা চোঙ, এটা চোঙাকৃতি ফাঁপা চোঙ, এটাকে আমরা ফাঁপা চোঙ হিসেবে দেখতে পাচ্ছি। এই ফাঁপা চোঙের বাইরের যেমন একটা তল আছে, ভিতরেরও একটি তল আছে, তাহলে এই বাইরের তল আর ভিতরের তলের ক্ষেত্রফল কি হবে? তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ছবিটা এঁকেছি ফাঁপা চোঙ। তাহলে সেই ক্ষেত্রে ব্যাসার্ধ দুটো থাকবে, একটা ভিতরের একটা বাইরের। এই বাইরের ব্যাসার্ধটাকে আমি R1 ধরে নিয়েছি, আর ভিতরের ব্যাসার্ধটাকে আমি R2। তাহলে বাইরের তলটার ক্ষেত্রফল এই সূত্রতে একই হবে, তলের ক্ষেত্রফল 2πRh। তাহলে বাইরের তলের ক্ষেত্রে এখানে বাইরের তলের ব্যাসার্ধ, আর ভিতরের ক্ষেত্রে ভিতরের তলের ব্যাসার্ধ। তাহলে সেই ক্ষেত্রে আমার সূত্রটা দাঁড়াবে বাইরের তলটার ক্ষেত্রফল হবে 2πR1h প্লাস ভিতরের তলটার ক্ষেত্রফল হবে 2πR2h। তো সাধারণত এটা আমরা এই h টাকে কমন নিয়ে নেই, 2πটাকে কমন নিয়ে 2π ব্র্যাকেটে R1 প্লাস R2 ইনটু h এই আকারে সাধারণত আমরা মুখস্থ করি। 2π R1 প্লাস R2, 2πRh, 2πRh ফর্মটাকে আমি ঠিক রেখে মুখস্থ রাখবো। 2π R এর বদলে R1 প্লাস R2 ইনটু h, এত বড় বৃত্ত, এটাও যেহেতু ক্ষেত্রফল সেজন্য বড় বৃত্ত। এইভাবে আমরা একটি ফাঁপা চোঙের ভিতরের এবং বাইরের মোট ক্ষেত্রফল বের করতে পারি। আবার আমরা নেক্সট দুই মুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ, মানে এটাকে বোঝাচ্ছে সমগ্র তল। এটা সমগ্র তল বলতে কি বুঝবো? তাহলে এই পাইপটা যদি একটু মোটা হবে, এই পাইপটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এখানে কালো রং করা আছে, এই কালো রংটা ভিতরে করা আছে, বাইরেও করা আছে, আবার এই মুখটাতেও করা আছে। তাহলে আমাদের প্রয়োজন পড়তেই পারে, বা কলের পাইপগুলো এগুলো তো রং করার প্রয়োজন হয়। তাহলে আমাদের সমগ্র তলকে যদি রং করতে হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করা শিখতে হবে। তাহলে সেই সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি করে বের করবো? ভিতরের এবং বাইরের তলের ক্ষেত্রফল তো আমার এটা থাকলোই, সঙ্গে উপরের এই তলটা আর হচ্ছে নিচের এই তলটার ক্ষেত্রফল বের করতে হবে। আর এটা হচ্ছে বলতে গেলে একটা বলয় আকৃতির ক্ষেত্রফল, যেটা আমরা বৃত্তে শিখেছি, সেই বলয় আকৃতির ক্ষেত্রফলের সূত্রটা আমাকে এখানে ফেলতে হবে। অর্থাৎ এইটুকু অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে
বাইরের সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, যেটা আমি বাইরের ক্ষেত্রে r1 ধরছি, এর জন্য পাই r1 স্কয়ার মাইনাস পাই r2 স্কয়ার, অর্থাৎ এইটুকু অংশের ক্ষেত্রফল আমাদের বেরোবে পাই ইনটু ব্র্যাকেটে r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার। পাই আমাদের বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, কিন্তু বলয় আকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল পাই ইনটু বাইরের ব্যাসার্ধ স্কয়ার মাইনাস ভিতরের ব্যাসার্ধ স্কয়ার। এটা হলো আমাদের এই তলটির ক্ষেত্রফল। একই তল এই পাশে আছে, সেজন্য এখানে আমি একটা 2 দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল এই তলটা আর এই তলটার ক্ষেত্রফল, আর সঙ্গে ভিতরের আর বাইরের তলের ক্ষেত্রফল তো থাকবে। অর্থাৎ দুই মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙের সমতলের ক্ষেত্রফল দাঁড়ালো 2 পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার প্লাস 2 পাই r1 প্লাস r2 ইনটু h বর্গ একক। তো অবশ্যই হবে। এটাকে এভাবেও মুখস্থ রাখা যায়, এভাবেই বই লেখা আছে, তো এভাবেই তোমরা মুখস্থ করে নিও। 2 পাইটাও কমন যেতে পারে, কিন্তু এভাবেই ঠিক হবে। এটা দুটো বলয় আকৃতির ক্ষেত্রফল উপরে আর নিচে 2 পাই ব্র্যাকেটে r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার প্লাস 2 পাই, এটা হলো তোমার ভিতরের বাইরের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই ব্র্যাকেটে r1 প্লাস r2 ইনটু h। যে কোনো একটি তলের ক্ষেত্রফল 2 পাই r h। আর এখানে ভিতরের আর বাইরের, ভিতরের জন্য বাইরের জন্য 2 পাই r1 h আর ভিতরের জন্য 2 পাই r2 h, সেটাকে কমন নিয়ে একসাথে করা আছে। এই হলো লম্ববৃত্তাকার চোঙের বিভিন্ন অংশ পরিমাপ করার সূত্র। পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার চোঙের আয়তন, ফাঁপা চোঙের বাইরের ও ভিতরের মোট ক্ষেত্রফল, আর কি হলো ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। এই সূত্রগুলোকে আগে তোমরা ভালো করে বুঝে নাও এবং মুখস্থ করে নাও, কয়েকবার করে লেখো। পরের দিন আমি এই চ্যাপ্টারের উপর কিছু অঙ্ক করবো, তোমরা চেষ্টা করো উদাহরণ দেখে অঙ্কগুলোকে বোঝার।